চরযাপদ নামটা শুনলেই কেমন একটা পুরাতন রহস্যময় অনুভূতি হয়, তাই না? এটা হলো আমাদের বাংলা সাহিত্যের প্রায় হাজার বছরের পুরনো শিকড়, আমাদের ভাষা আর পরিচয়ের সেই উৎসের সন্ধানেই আজকের এই আয়োজন। কখনো কি মনে হয়েছে আমাদের পূর্বপুরুষেরা আজ থেকে হাজার বছর আগে তারা ঠিক কেমন করে কথা বলতেন, তাদের আনন্দ দুঃখ ভাবনাগুলো কেমন ভাষায় প্রকাশ পেত? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বহু বহু বছর ধরে সময়ের অতলে হারিয়ে গিয়েছিল। আর চর্যাপদ হল ঠিক সেই হারিয়ে যাওয়া শৈশবকে খুঁজে পাওয়ার একটা চাবিকাঠ। তো চলুন সেই শিখর খোঁজার রোমাঞ্চকর গল্পটার গভীরে ডুব দেয়া যাক। কিভাবে বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো দলিলটাকে বিস্মৃতির অতল থেকে উদ্ধার করা হলো, সেই গল্পটাই আজ আমরা শুনব। বহু বছর ধরে পণ্ডিতেরা মনে করতেন যে বিদ্যাপতির পদাবলী হয়তো বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন, কিন্তু আসল উত্তরটা যে অন্য কোথাও লুকিয়েছিল। আর সেই আবিষ্কারের মুহূর্তটা ছিল অনেকটা আমাদের নিজেদেরই হারিয়ে যাওয়া পরিচয়কে হঠাৎ করে খুঁজে পাওয়ার মতো একটা ব্যাপার, দারুণ রোমাঞ্চকর। আর এই ডিটেকটিভ গল্পের যিনি নায়ক, তিনি হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তার অদম্য জেদ আর জানার আগ্রহই কিন্তু আমাদের পৌঁছে দিয়েছিল বাংলা ভাষার একেবারে প্রথম গানগুলোর কাছে। এই যে টাইম লাইনটা, এটা দেখলেই তার উপরস্তর বা জেদের একটা আঁচ পাওয়া যায়। ভাবুন একবার, ১৮৯৭-এর প্রথমবার নেপালে গেলেন, তারপর আবার ১৮৯৮-এ। দুবারই খালি হাতে ফিরতে হলো, কিন্তু তিনি দমে যাওয়ার মানুষ ছিলেন না। অবশেষে অনেক বছর পর ১৯০৭ সালে তার তৃতীয় অভিযানে একটা ব্রেক থ্রু এলো। স্থানীয় তান্ত্রিকদের সাহায্যে নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে তিনি খুঁজে পেলেন সেই অমূল্য পুঁথি। আর তারপর ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা বই হয়ে আমাদের হাতে এল। পুঁথি তো পাওয়া গেল, কিন্তু এখানেই গল্পের শেষ নয়, বরং আসল রহস্যের তো সবে শুরু। কারণ এই পুঁথির ভাষাটা ছিল এক ভীষণ কঠিন ধাঁধার মতো, আর সেই ধাঁধার জট খোলাটা ছিল আর একটা বিরাট চ্যালেঞ্জ। পণ্ডিতরা এই ভাষার নাম দিয়েছেন সন্ধ্যা ভাষা, ঠিক যেন গধূলিবেলার আলো আঁধারি। এর প্রত্যেকটা শব্দের দুটো করে অর্থ, একটা বাইরের বা আক্ষরিক অর্থ যা সবাই বুঝবে, আর একটা ভেতরের বা তাত্ত্বিক অর্থ যা শুধু দীক্ষিত সাধকদের জন্যে। আসলে আধ্যাত্মিক জ্ঞানকে সাধারণ মানুষের থেকে আড়াল করে রাখার জন্যই ছিল এই কোডেড ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা। যেমন ধরুন এই পদটা, প্রথমবার পড়লে মনে হবে এর মানে তো খুব সোজা, কিন্তু এর আসল অর্থটা যে কত গভীরে লুকিয়ে আছে তা ভাবাই যায় না। চলুন এবার এই কোডটা ভাঙা যাক, এটাই তো সবচেয়ে মজার অংশ। এর সোজাসাপটা মানে কি? শরীরটা হলো ৫টা ডালওয়ালা একটা গাছ, আর চঞ্চল মনে ধ্বংস বা কাল প্রবেশ করে। কিন্তু এর ভেতরের মানেটা, ওখানেই তো সব রহস্য। এখানে শরীর বা কায়া হলো গাছ, আর ৫টা ডাল হলো পঞ্চস্কন্ধ, আমাদের জাগতিক মোহের ৫টা উপাদান: রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার আর বিজ্ঞান। সোজা কথায়, আমাদের শরীর, আমাদের অনুভূতি, চেনার ক্ষমতা, পুরনো অভ্যাস আর চেতনা, এই ৫টা ডালি আমাদের দুনিয়ার সঙ্গে বেঁধে রাখে। আর যখন চঞ্চল মনে কাল বা বিনাশ হানা দেয়, তখন সাধনার মাধ্যমে সে মনকে স্থির করাই হল নির্বাণ লাভের একমাত্র পথ। ভাবা যায়, কি অসাধারণ দর্শন! এই সন্ধ্যাভাষার রহস্য ভেদ করার পর যা বেরিয়ে এলো, তা আরও অনেক বেশি অবাক করার মতো। কারণ এখানে কোনো রাজা বাদশার গুণগান নেই, বরং ফুটে উঠেছে একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের প্রতিচ্ছবি। একবার ভাবুন, সেই সময়ে যখন প্রায় সব সাহিত্যই লেখা হতো রাজা বাদশাদের প্রশংসায়, তখন চর্যাপদ কথা বলছিল সমাজের সবচেয়ে নিচু তলার মানুষদের নিয়ে। এটাই এর সবচেয়ে বিপ্লবী দিক, যা আজও আমাদের সংস্কৃতির একেবারে মূলে রয়ে গেছে। এই টেবিলটা আমাদের হাজার বছর আগের বাংলায় যেন একটা টাইম ট্র্যাভেল করার সুযোগ করে দিচ্ছে। দেখুন তো কারা আছেন এখানে: মাঝি, শিকারী, তাঁতি, এমনকি সুরি বা মদ বিক্রেতার মতো পেশার মানুষ। তাদের নৌকা, কুঠার, তাঁতের মতো সাধারণ জিনিসপত্রের বর্ণনার মধ্যে দিয়ে যেন সেই সময় সমাজটা আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। এই যে নদীমাতৃক বাংলা, এই যে শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম, এগুলোই তো আমাদের লোকসংস্কৃতির একেবারে গোড়ার কথা। তবে আমার মতে সবচেয়ে অবাক করা বিষয় হল নারীদের ভূমিকা। চর্যাপদের নারীরা কিন্তু ঘরের কোণে বন্দী নন, তারা ভীষণ অ্যাক্টিভ। তারা নৌকা চালাচ্ছেন, মদ তৈরি করছেন, হাটে জিনিস বেচে কেনা করছেন। শুধু তাই নয়, আধ্যাত্মিক জগতেও তারা পথপ্রদর্শক বা গুরু।
ভাবা যায় 1000 বছর আগেও বাংলার নারীরা কতটা স্বাধীন আর সমাজের চালিকা শক্তি ছিলেন। এই পথটা শুনলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে গঙ্গা আর যমুনার মাঝে নৌকা চলছে, আর এক মাতঙ্গী নারী অবলীলায় তার শিষ্যকে পার করে নির্বাণের তীরে পৌঁছে দিচ্ছেন। নারী এখানে কেবল একজন কর্মী নন, তিনি আধ্যাত্মিক গুরু। তাহলে এই যে এত কথা হলো, এই প্রাচীন পুঁথিগুলো আজকের দিনে আমাদের জন্য ঠিক কতটা প্রাসঙ্গিক? চলুন দেখি কিভাবে এই 1000 বছরের পুরনো স্পন্দন আজও আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। 46.5। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র এই 46.5টা পদই আমরা খুঁজে পেয়েছি। একবার ভেবে দেখুন, আমাদের 1000 বছরের সাহিত্যের পুরো ভিত্তি, আমাদের ভাষাগত পরিচয়ের প্রথম প্রমাণ দাঁড়িয়ে আছে মাত্র এই কয়েকটা পদের ওপর। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল, চর্যাপদই প্রমাণ করে যে আমাদের বাংলা ভাষা কোনো হঠাৎ করে তৈরি হওয়া ভাষা নয়। এর পেছনে আছে 1000 বছরের এক বিবর্তন, সংগ্রাম আর ঐতিহ্যের এক সমৃদ্ধ ইতিহাস। শেষে একটা প্রশ্ন রেখে যাই, 1000 বছর আগের সেই গানগুলোর সুর কি আজও আমাদের জীবনে কোথাও বেজে ওঠে? হয়তো কোনো বাউলের একতারায়, যখন তিনি দেহতত্ত্বের গান গান, যা চর্যাপদের সাধনারই মূল কথা। অথবা হয়তো এই কংক্রিটের জঙ্গলে নিজের অস্তিত্বের অর্থ খুঁজে চলা কোনো শহরবাসীর আত্ম অনুসন্ধানে। চর্যার সেই কবিদের মতো আমরাও কি আমাদের সেই প্রাচীন শিখরের টানটা আজও অনুভব করতে পারি?